প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি। আমি তোমাদের কথা দিয়েছিলাম যে ধারাবাহিকভাবে আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানকে প্রত্যেকটি অঙ্ক বা সমস্যা আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আমি গত ক্লাসে করেছিলাম 21 পৃষ্ঠার অর্থাৎ লেনদেন অধ্যায়ের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা 21 একের ক নম্বর অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা সমাধান করব একের খ নাম্বার। তো বন্ধুরা, তোমরা যারা বই আছে তারা একটু পড়ে নিও অঙ্কটা কি কি লেখা আছে। তো আমি সরাসরি অঙ্কে চলে যাই। খ নাম্বার অঙ্কটায় বলা আছে যে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। বন্ধুরা, এইখানে মূলত পক্ষে কথা এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করতে বলছে। সমীকরণ পদ্ধতি আবারও দেখাই আমার তোমাদেরকে। সমীকরণ পদ্ধতিতে এই সমীকরণ জিনিসটা কি, আমরা এখন এই সমীকরণ জিনিসটা দেখাবো। অঙ্কটা দ্রুত শেষ করার লক্ষ্যে আমি আগেই করে রেখেছি, এখন শুধু তোমাদের একটু বুঝিয়ে বলবো। সমীকরণ, হিসাব বিজ্ঞানের একটা সমীকরণ আছে, হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ। সমীকরণটা হলো এ ইকুয়াল টু এল যোগ ওই। তাহলে এই জিনিসগুলো দ্বারা কি বোঝানো হয় সেটা আমরা দেখব। প্রথমে রয়েছে এ, হলো এ মানে অ্যাসেটস। অ্যাসেটস মানে সম্পদ সমূহ, যতগুলো সম্পদ হতে পারে তা হলো অ্যাসেটস। এই অ্যাসেটটা সমান হবে লায়াবিলিটি আর ওনার্স ইকুইটির যোগফল সমান। এল দ্বারা বোঝায় লায়াবিলিটিস, লায়াবিলিটিস মানে দায় সমূহ, আর প্লাস ও দিয়ে বোঝানো হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তো বন্ধুরা, অ্যাসেট বোঝা যায়, লায়াবিলিটিস বোঝা যায়, ওনার্স ইকুইটিটা কি? ওনার্স ইকুইটিটা হলো মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্বটা কি? একটা ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছে যে পরিমাণ দায় দ্বারা দায়বদ্ধ থাকে তাই হলো মালিকানা সত্ত্ব। অর্থাৎ মালিক যে পরিমাণ অর্থ ব্যবসায় বিনিয়োগ করে, অর্থাৎ যে পরিমাণ অর্থ নিয়ে মালিকের কাছ থেকে ব্যবসা পরিচালনা করা হয় তাই হলো মালিকানা সত্ত্ব, তাই হলো মালিকানা সত্ত্ব। তাহলে এখন ওনার্স ইকুইটি সেই মালিকের মূলধনকে বোঝায়। তারপর সম্পদ কি কি হতে পারে? সম্পদ আমরা বেশ কিছু সম্পদের এখানে নাম লিখেছি। সম্পদগুলো হতে পারে নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, ভূমি, দালান কোঠা। দেনাদার, দেনাদারের আর এক নাম হচ্ছে প্রাপ্য হিসাব, ব্যাংক বা ব্যাংক হিসাব হতে পারে। দায়ের মধ্যে কি কি আছে? পাওনাদার আছে, পাওনাদারের আর এক নাম হচ্ছে প্রৌঢ় হিসাব, ঋণ হতে পারে, বকেয়া খরচ হতে পারে, আরও অনেক রকম দায় আছে। আমরা এই অঙ্কটা করার স্বার্থে এতটুকু দায়ের প্রয়োজন আমরা সেটা নিয়ে নিলাম বা জানলাম। পরে রয়েছে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি আমরা জানি মালিকানা সত্ত্ব। এখন এই ওনার্স ইকুইটিটা কীভাবে গঠিত হয় তা আমি এখানে একটু দেখাইলাম। মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বা ওনার্স ইকুইটি এটা তৈরি হয় কিভাবে, এটা গঠন করা হয় সেটা হলো সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এখন প্রশ্ন জাগে, তাহলে এগুলো দ্বারা কি বোঝানো হয়? সি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে মূলধন। মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যত টাকা এক সময় বিনিয়োগ করে তাই তার মূলধন। এর সাথে
যোগ হয় আর, আর মানে কি রেভিনিউ, রেভিনিউ মানে কি আয়, অর্থাৎ মূলধনের সাথে আয় থাকলে তা যোগ হবে। মাইনাস ইএক্স, ইএক্স মানে কি এক্সপেন্স, এক্সপেন্স মানে কি ব্যয়, অর্থাৎ যদি ব্যয় হয় ব্যয় বাদ যাবে। তারপর কি রয়েছে ডি, ডি মানে কি ড্রয়িংস, ড্রয়িংস মানে কি উত্তোলন। মালিক বা কর্মচারী যেই হোক যদি ব্যবসা থেকে কোনো রকম কিছু উত্তোলন করে, হোক নগদ টাকা হোক পণ্য, তাহলে তা বাদ যায়। তাহলে বন্ধুরা আমরা কিভাবে দেখলাম যে মালিকানা সত্ত্ব কিভাবে তৈরি হয়, মূলধনের সাথে আয় যোগ হয়, সেই যোগফল থেকে ব্যয় বাদ যায়, সেই বাদ যাওয়ার পর যেটা থাকে তা থেকে যদি উত্তোলন বাদ দিই তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বের হয়। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা আবার গণিতটা যাই, অঙ্কটা সলিউশন করি। প্রথমে বলা হয়েছে যে হিসাব সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রথমে নিয়ে আসি বন্ধুরা, কোনটা এখানে বলা আছে লেনদেনগুলো চিহ্নিত করে হিসাব সমীকরণের মাধ্যমে কারণ ব্যাখ্যা করতে বলছে। তাহলে আগে লেনদেনটা জানা দরকার, লেনদেন কি, লেনদেন সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করা দরকার, না হলে তো বোঝা যাবে না লেনদেন কি। আমরা কিভাবে বুঝবো একটা লেনদেন বা এটা লেনদেন নয়। হিসাব বিজ্ঞানে একটা কথা আছে, সকল লেনদেনই এক একটা ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। অনেক কিছু ঘটতে পারে কিন্তু তাই বলে লেনদেন হবে এমন না। লেনদেন হতে হলে কতগুলো শর্ত থাকতে হয়। কি কি শর্ত আছে? নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক থাকতে হবে, দুইটা পক্ষ বিদ্যমান থাকতে হবে, এক পক্ষ সুবিধা প্রদান করবে আর এক পক্ষ সুবিধা গ্রহণ করবে, তার সত্যতা, বৈধতা এবং স্বচ্ছতাও থাকতে হবে, তা দৃশ্যমান হতে হবে বা প্রকাশিত হতে হবে, গোপনীয় কোনো কিছু লেনদেন হতে পারে না, এবং অবশ্যই ঘটনাটি এবং আর্থিক ব্যাপারটি আইন দ্বারা বৈধ হতে হবে, তাহলেই তা লেনদেন হিসাবে স্বীকৃতি পাবে। তাহলে দেখি আমরা ডিসেম্বর 1 তারিখের এটা লেনদেন কিনা আমাদের এই শর্ত অনুযায়ী বা এই বৈশিষ্ট্য অনুযায়ী। ডিসেম্বর 1 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা কি লেনদেন? হ্যাঁ লেনদেন, কারণ এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থের অঙ্ক উল্লেখ আছে, তার বৈধতা স্বচ্ছতা আছে এবং দুটা পক্ষ আছে, মালিক ব্যবসায় মূলধন বিনিয়োগ করছে, এতে ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে আর মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা কারণটা হিসেবে কি লিখলাম? কারণটা হিসেবে লিখলাম যে 1 তারিখের ডিসেম্বর 2017। তো বন্ধুরা আগে আমরা ছকটা একটু এঁকে নিলাম, তোমরা একটু ছকটা দেখে নাও। ছকটা এভাবে ব্যবহার করা হয়েছে, তারিখ লেনদেন কিনা, তারিখ লেনদেন কিনা, কারণ সহ ব্যাখ্যা। সমীকরণটা আমরা লিখলাম, এই যে সমীকরণটা A = L যোগ ওই, এই সমীকরণটা এখানে একটু লিখলাম, লেখাটা বাধ্যতামূলক নয়, লিখলে ভালো। উপর আমরা হেডলাইনটা কি দিলাম, খ নাম্বার দিয়ে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তাহলে আমরা লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী 2017 ডিসেম্বর 1 ঘটনাটি একটা লেনদেন, এই জন্য লেনদেন লিখলাম। তো মূলধন বিনিয়োগ করায় কি হচ্ছে? ব্যবসায় নগদ অর্থ বাড়ছে আর ব্যবসায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা বললাম নগদ অর্থ, ব্যাখ্যাটা কি দিলাম, নগদ অর্থ মূলধন স্বরূপ কারবারে আনয়ন করায় নগদ অর্থ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। তারপর ডিসেম্বর 3 দেখি কি আছে। তারপর আছে যে ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, এটা কি লেনদেন? জি লেনদেন, হ্যাঁ। হিসাবের সকল একটা লেনদেন হতে হলে যে বৈশিষ্ট্য দরকার তা এটার ভিতর বিদ্যমান আছে, সুতরাং এটি লেনদেন। তাহলে আমরা কারণ সহ কি লিখলাম, ডিসেম্বর 3 লেনদেন,
নগদ অর্থ ব্যাংকে জমা দিলে কি হয়, ব্যাংকে টাকা বাড়ে, অর্থাৎ ব্যাংক হিসেবে উক্ত ব্যক্তির বা প্রতিষ্ঠানের টাকা বাড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ কমে যায়। এজন্য লেখা হয়েছে নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় কারবারে নগদ অর্থ এ হ্রাস পেয়েছে। এ মানে সম্পদ, তাহলে নগদ একটা সম্পদের জন্য এ দ্বারা প্রকাশ করা হয়েছে। হ্রাস মানে কমে গেছে এবং ব্যাংক তার বৃদ্ধি পেয়েছে। ব্যাংকও একটা সম্পদ, আমরা এখানে দেখাইছিলাম যে ব্যাংকও একটা সম্পদ, তাইলে ব্যাংক এ বৃদ্ধি পেয়েছে। তারপর দেখি পরের লেনদেনটা কি, ডিসেম্বর 5। ধারে পণ্য ক্রয় করলে ব্যয় হয়। যদি নগদে ক্রয় করে তাহলে নগদ টাকা চলে যায়, নগদে ক্রয় না করলে বাকিতে ক্রয় করলে পাওনাদার বাড়ে। তাহলে পাওনাদার যদি বৃদ্ধি পায় তাহলে পাওনাদার একটা দায়, বলতে পারি দায় বৃদ্ধি পেয়েছে, আর ক্রয় একটা ব্যয়, এজন্য ব্যয় বৃদ্ধি পেয়েছে। তা ব্যয় বৃদ্ধি পাইলে বন্ধুরা কি হয়, অর্থাৎ ব্যয় হলে কি হয় আমরা এখানে দেখাইছি, দেখো তোমরা। ব্যয় যদি হয় তাহলে দেখো মালিকানা সত্ত্ব থেকে এই যে ওনার সিকিউরিটি থেকে এটা কমে যায়, তার মানে ব্যয় হইলে বলবো আমরা মালিকানা সত্ত্ব কমে গেছে। তাহলে বন্ধুরা 5 তারিখে আমি কি দেখাইছি, 5 তারিখ হলো লেনদেন। 5 তারিখ দিয়ে লিখেছি লেনদেন। ধারে পণ্য ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব ওই হ্রাস পেয়েছে, কারণ ব্যয় হ্রাস পেয়েছে এবং পাওনাদার এল বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যত বাকিতে তুমি পণ্য কিনবে তোমার কাছে দোকানদার ততই বৃদ্ধি পাইবে, পাওনাদারের টাকা বাড়তে থাকবে। সুতরাং ধারে পণ্য ক্রয় করলে, ধারে মানে বাকিতে পণ্য ক্রয় করলে পাওনাদারের পরিমাণ বাড়ে। পাওনাদার কি আবার, পাওনাদার আমরা দায়, পাওনাদার কি দায়, তার মানে দায় মানে কি আবার এল লায়াবিলিটিস, তার মানে পাওনাদার দায় এল বৃদ্ধি পেয়েছে। তারপরে রয়েছে 7 তারিখে নগদে পণ্য বিক্রয়। এটা কি লেনদেন? হ্যাঁ লেনদেন, কারণ এখানে নগদ অর্থ বিদ্যমান আছে, দুইটা পক্ষ বিদ্যমান আছে। কি লিখলাম আমরা কারণ হিসেবে? 7, এটি লেনদেন, এটি লেনদেন, 7 তারিখেরটা লেনদেন। কারণ সহ লিখলাম নগদে পণ্য বিক্রি করায় নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে। যদি নগদে আমরা পণ্য বিক্রি করি কি হবে, বিক্রয় করলেই আয় হবে, আয় হলেই নগদ টাকা বেড়ে যাবে। এজন্যই বলা হয়েছে নগদ অর্থ এ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ এ লিখলাম কেন, কারণ এ মানে অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, তার সম্পদগুলো নগদ, তাহলে নগদই মানে অ্যাসেট, তার মানে এ সংকেত দিয়ে বোঝানো হলো নগদ অর্থে এ বৃদ্ধি পেয়েছে। আর বিক্রয় করলে আয় বাড়ে, তাহলে আয় বাড়লে কি হয়, আমরা পেছনের সমীকরণে আবার যাই। এই যে আয় বাড়লে মূলধনের সাথে কি হয়, যদি আয় বাড়ে রেভিনিউ, তাহলে মূলধনের সাথে যোগ হয়, মূলধনের সাথে যোগ হয়। তাহলে আয় বাড়লে মালিকানার সত্ত্ব বাড়ে, কারণ যেহেতু যোগ হয়েছে। আর এ কারণেই এখানে লেখা হয়েছে যে ওই অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, কারণ আয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বাড়ে। 20 তারিখে কি দেখা যায়, পাওনাদারকে পরিশোধ। তা যে আগে টাকা পেয়েছে পাইতো, তাকে যখন টাকা দিয়ে দিব তার টাকা কমে যাবে, সে পরিমাণ কমে যাবে, কমে গেলে আমাদের টাকাও দিয়ে দিতে হয়, তাহলে টাকাও আমাদের কমে যায়, ওদিকে পাওনাদারও কমে যায়। এই জন্য 20 তারিখে লেখা হয়েছে কি লেনদেন, এটা পাওনাদারকে পরিশোধ করায় নগদ অর্থ এ হ্রাস, অর্থাৎ নগদ টাকা কমে গেছে, নগদ মানে সম্পদ, সম্পদ কমে গেছে, এবং পাওনাদার মানে দায় এল হ্রাস পেয়েছে, পাওনাদার মানে দায় এল হ্রাস পেয়েছে, যেহেতু পাওনাদার কমে গেছে। দেখো বন্ধুরা কেমনে বুঝলাম কমে গেছে, আমাদের একটা এন্ট্রি ছিল ধারে পণ্য ক্রয় 5 তারিখে, তাহলে ধারে পণ্য ক্রয় যে 5 তারিখে 25,000, ওকে আমরা 15,000 টাকা যদি দিয়ে দিই, 15,000 টাকা দিয়ে দিলে তাহলে এখন সে 25,000 টাকা পাবে না, তার মানে সে কম পাবে, এই জন্যই কমে গেছে। তাহলে ধারে পণ্য হলে দায়ের সৃষ্টি হচ্ছে, ক্রয় করলে ধারে যদি ক্রয় করা হয় তাহলে দায়ের সৃষ্টি অর্থাৎ পাওনাদার সৃষ্টি হয়, এজন্যে আবার পরিশোধ করে দিলে সে কমে যায়।
তাহলে বন্ধুরা, কারণটা হলো এই জন্য নগদ টাকা কমে গেছে, আমাদের যেহেতু টাকা দিতে হচ্ছে, আর পাওনাদারের দিয়ে দিছি, পাওনাদার কমে গেছে, হ্রাস পেয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সকলেই বুঝলাম ব্যাপারটা কি। ধন্যবাদ বন্ধুরা, তোমরা পরের ক্লাসে যুক্ত থাকো। আর কারো কোনো বিষয়ে সমস্যা থাকলে আমাকে লাইক কমেন্টস করে জানাও। আর আশা করি সম্পূর্ণ বছর আমার সাথে এরকম যুক্ত থাকবে। আমি প্রত্যেকটা বিষয় এভাবে বুঝিয়ে বলবো। ধন্যবাদ সকলকে।